শুরু করতে চলেছি আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা দ্বিতীয় একক জনন। জননের মধ্যে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো জননের ধারণা, অর্থাৎ জনন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাস থেকে জেনে নেব। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো জনন কাকে বলে। জননের ইংরেজি শব্দ হলো রিপ্রোডাকশন। জনন হলো এমন এক ধরনের জৈবিক পদ্ধতি যে পদ্ধতিতে কোনো জীব তার নিজ আকৃতি ও নিজ সত্তা বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং এর মাধ্যমে নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, নিজের প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখে এবং প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। সেই পদ্ধতিকে আমরা বলবো জনন বা রিপ্রোডাকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট বীজ থেকে একটা চারা গাছ তৈরি হয়েছে। এই বীজটা কোনো একটা জীব সে তৈরি করেছিল তার নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য, নিজের প্রজাতির যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখার জন্য, এবং এই বীজটা থেকে যে চারা গাছ তৈরি হয়েছে সেই চারা গাছ কিন্তু একটা সময় জীবে পরিণত হবে। এবং এই যে পদ্ধতি, অর্থাৎ প্রতিটা জীব তার নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে, নিজের একটা সত্তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এই পদ্ধতিটাই হলো জনন বা প্রজনন বা রিপ্রোডাকশন। এটা প্রতিটা জীবের একটা নিজস্ব গুণাবলী। একটা ছোট অ্যামিবা থেকে একটা এককোষী জীব বা একটা এককোষী ব্যাকটেরিয়া, সেখান থেকে শুরু করে মানুষ পর্যন্ত প্রতিটা জীব, প্রতিটা উদ্ভিদ, প্রতিটা প্রাণী, প্রতিটা ব্যাকটেরিয়া প্রত্যেকেই চাইছে তার নিজস্ব সত্তা যুক্ত আরেকটা জীব পৃথিবীতে সৃষ্টি করে যেতে, যাতে নিজের যে প্রজাতি সেটা পৃথিবী থেকে বিলুপ্ত না হয়। এই পদ্ধতিকেই আমরা বলছি প্রজনন বা জনন। এই জননের কি গুরুত্ব আছে? এই জননের প্রধান যে গুরুত্ব সেটা হলো প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা। অর্থাৎ প্রতিটা জীব জনন ঘটানোর মাধ্যমে সে নিজের আকৃতি এবং নিজের সত্তা বিশিষ্ট নতুন জীব সৃষ্টির মাধ্যমে সে পৃথিবীতে তার প্রজাতিকে টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছে বা পারছে। কিভাবে সে টিকিয়ে রাখছে? না, আমরা জানি যে প্রতিটা জীব সারা জীবন মানে সব সময়ের জন্য বেঁচে থাকে না, অর্থাৎ অমর নয়। প্রতিটা জীব হলো মরণশীল, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে তার মৃত্যু ঘটবে। সে যদি নিজের মতন আরেকটা জীব পৃথিবীতে রেখে না যেতে পারে তাহলে তার অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে এবং ওই জীব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য প্রতিটা জীব তার নিজের মতন আরেকটা জীব পৃথিবীতে সৃষ্টি করে রেখে যেতে চায় মৃত্যুর আগে, যাতে তার মৃত্যুর পরে তার প্রজাতি পৃথিবীতে টিকে থাকতে পারে। 2 নম্বর, পপুলেশনের ভারসাম্য বজায় রাখা। যদি নতুন জীব সৃষ্টি না হয় তাহলে যে পপুলেশনের মোট যে জীব সংখ্যা সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তার ফলে পপুলেশনটা ভেঙে পড়বে, পপুলেশনটা নষ্ট হয়ে যাবে এবং কোনো একটা জায়গা থেকে সেই প্রজাতিটাকে বা সেই জীবগুলোকে আমরা খুঁজে পাবো না। অর্থাৎ সেখানে পপুলেশনটাকে টিকিয়ে রাখতে গেলে, যে জীব সমষ্টি তাকে টিকিয়ে রাখতে গেলে জনন অবশ্যই প্রয়োজন। বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা। বাস্তুতন্ত্রে যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল রয়েছে তা নির্ভর করে সেই খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খলের মধ্যে কোন কোন জীব কতটা সংখ্যায় বর্তমান রয়েছে তার উপরে। এবারে জীবের সংখ্যা যদি কমে যায় তাহলে বাস্তুতন্ত্রের যে খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের যে ভারসাম্য সেই ভারসাম্য বিঘ্নিত হবে, পুরো বাস্তুতন্ত্রটা বিঘ্নিত হবে, বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এবং তার যে পরিণতি সেটা গিয়ে পড়বে মানুষ সহ অন্যান্য জীবের উপরে। সেই জন্য প্রতিটা জীবকেই সঠিক মাত্রায়, সঠিক সংখ্যায় এই বাস্তুতন্ত্রের মধ্যে বিরাজমান থাকতে হবে এবং সেই সংখ্যাটাকে নির্দিষ্ট রাখার যে পদ্ধতি সেটাই হলো জনন। চতুর্থ যেটা, যে প্রকরণ ও অভিব্যক্তি ঘটতে সাহায্য করা। দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ এখানে আমরা ব্যবহার করেছি। একটাকে আমরা বলছি প্রকরণ
আরেকটাকে বলছি অভিব্যক্তি। আমরা এই প্রকরণ শব্দটা কোষ বিভাজন পড়ার সময় শুনেছিলাম যে ক্রসিং ওভারের মাধ্যমে যখন নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে তার ফলে জীবগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই আলাদা হওয়া জীবের মধ্যেকার যে পার্থক্য, এই যে বৈশিষ্ট্যগত পার্থক্যকেই আমরা বলছি প্রকরণ, ইংরেজিতে বলা হচ্ছে ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন কেবলমাত্র জননের মাধ্যমেই ঘটা সম্ভব, অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্য জীবের বৈশিষ্ট্যগত যে পার্থক্য সেটা একমাত্র জননের মাধ্যমেই ঘটা সম্ভব, এবং সেই জননকে আমরা বলছি যৌন জনন। সেটা আমরা পরে দেখে নেব বা পরে এই জননগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো, তখন এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেব। তো সেই প্রকরণ ঘটবে একমাত্র জননের মাধ্যমে, আর প্রকরণ যদি ঘটে তাহলে কিন্তু অভিব্যক্তি ঘটবে, অর্থাৎ উদ্বংশীয় জীব থেকে আধুনিক জীবের সৃষ্টি হবে। যত বেশি প্রকরণ ঘটবে তত নতুন নতুন বৈশিষ্ট্য জীবের মধ্যে আসতে শুরু করবে, এবং তত বেশি আধুনিক জীব তার উদ্বংশীয় জীব থেকে আলাদা বা পৃথক হয়ে পড়বে এবং নতুন প্রজাতি সৃষ্টির দিকে এগিয়ে যাবে। যেটা অভিব্যক্তির মূল বক্তব্য, যে যত বেশি প্রকরণ তত বেশি পার্থক্য, তত নতুন প্রজাতি সৃষ্টির দিকে এগিয়ে যাওয়া। এটা ডারউইন আমাদেরকে বলে গেছেন এই ভ্যারিয়েশন বা প্রকরণ শব্দটা। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যৌন জনন অর্থাৎ কিনা জনন যদি ঘটে তাহলে প্রকরণ আসবে, প্রকরণ যদি ঘটে তাহলে অভিব্যক্তি ঘটবে, এবং আরো আধুনিক যুগে আধুনিক জীবের সৃষ্টি হবে, যা এই আধুনিক পৃথিবীতে পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে খুব সহজে খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকতে পারবে। এই হলো জননের গুরুত্ব। আমরা এবারে জেনে নেব যে জনন কত প্রকারের হতে পারে। জনন মূলত 4 প্রকারের হয়: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনী। এবারে আমরা এই প্রত্যেকটা জননকে আলাদা আলাদা ভাবে কাকে বলে, তার কি গুরুত্ব, সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রধানত জননকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, প্রধান 2টো ভাগ। একটাকে বলা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং আরেকটিকে বলা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই দুটো প্রধান জননের ধরন ছাড়া আরো 2 ধরনের জনন জীব জগতে দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। আরেকটি দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে অপুংজনী। অঙ্গজ জনন যেটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, প্রাণীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তাহলে প্রধানত দুটো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই দুটো আমরা প্রথমেই জেনে নেব। বিভিন্ন প্রকারের জননের মধ্যে প্রথমেই আমরা জেনে নেব অযৌন জনন। অযৌন জনন কাকে বলে? যে জনন পদ্ধতিতে কোনো জীব গ্যামেট উৎপাদন করা ছাড়াই, অর্থাৎ জননকোষ উৎপাদন ছাড়াই নিজের দেহকোষ বিভাজিত করে অথবা রেণু তৈরির মাধ্যমে বংশবিস্তার করে থাকে, তাকে বলা হয় অযৌন জনন। অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটতে পারে, রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন ঘটতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জনন কোষ বা গ্যামেট উৎপাদন হয় না। তো এই যে অযৌন জনন, এর কতগুলো বৈশিষ্ট্য বা গুরুত্ব আমরা বলতে পারি এগুলোকে। প্রথমত, যে অযৌন জনন ঘটতে গেলে একটাই মাত্র জীবের প্রয়োজন হয়, অর্থাৎ একটা জীব, একটা কোষ, ধরা যাক এটা একটা অ্যামিবা, এটা বিভাজিত হচ্ছে এবং 2টো অ্যামিবা তৈরি করছে। অর্থাৎ একটা জীব থেকেই 2টো জীব বা অপত্য জীব সৃষ্টি হতে পারছে। এখানে কোনো রকম কোনো দ্বিতীয় জীবের প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, যে অপত্য জীব যে 2টো তৈরি হচ্ছে সেটা জনিত্রী জীবের মতো হুবহু এক রকমের হয়, কোনো রকম কোনো পার্থক্য অপত্য জীবের সঙ্গে জনিত্রী জীবের পার্থক্য চোখে পড়ে না। এর ফলে যেটা হয় যে কোনো রকম কোনো প্রকরণ সৃষ্টি হয় না।
আর প্রকরণ যদি সৃষ্টি না হয় এবং জনিত্রী জীব থেকে যদি অপত্য জীব আলাদা না হয়, তাহলে আমরা জানি যে অভিব্যক্তি সহজে ঘটে না। অর্থাৎ এই জনন অভিব্যক্তির জন্য উপকারী নয়, অর্থাৎ অভিব্যক্তিকে বাধা দেয়। 3 নম্বর যেটা কথা বলা হচ্ছে, তাহলে এটা একটা হতে পারে, এই একটা পদ্ধতিতে অযৌন জনন হতে পারে, যেখানে একটি মাত্র জীব বিভাজনের মাধ্যমে তৈরি করছে। আরেকটা পদ্ধতি হতে পারে যে কোনো একটা জীবের দেহে রেণুস্থলী তৈরি হলো বা স্পোরাঞ্জিয়াম তৈরি হলো, সেই স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলীর মধ্যে রেণু তৈরি হবে, রেণু অনুকূল পরিবেশে স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলীকে বিদীর্ণ করবে বা ফাটিয়ে দেবে, দিয়ে সেটা বাইরের পরিবেশে চলে আসবে এবং সেখানে আর্দ্র পরিবেশে বা জলের উপস্থিতিতে সেখান থেকে নতুন জীব তৈরি হবে। তাহলে রেণুর মাধ্যমে এই যে বংশ বিস্তার বা এই যে জননের পদ্ধতি, এটাকেও কিন্তু আমরা বলছি অযৌন জনন। দ্বিতীয় যে পরের যেটা রয়েছে, যে অসংখ্য অপত্য জীব সৃষ্টি করতে পারে। একটা জিনিস একটু ভেবে দেখা যেতে পারে, তোমরা একটু ভেবে দেখো, যে ধরো এই একটা রেণুস্থলী, এই রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু রয়েছে, অসংখ্য রেণু। এইটা একটা কোনো একটা জীবের মাথায়, ধরা যাক এটা একটা ছত্রাক রাইজোপাস, তার দেহের উপরে এই রেণুস্থলীটা রয়েছে। তাহলে এই রেণুস্থলী, তার মধ্যে এইটা রেণু, এগুলো রেণু, এইটা রেণুস্থলী, এইটা রেণু। যদি এই রেণুগুলো এই রেণুস্থলীটাকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে, তাহলে একবার ভেবে দেখো যে কি বিপুল পরিমাণ রেণু বাইরের পরিবেশে চলে আসছে এবং সেখান থেকে কি বিপুল পরিমাণে জীব তৈরি হতে পারে এবং কত অল্প সময়ের মধ্যে। আর কোনো পদ্ধতির কিন্তু প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র রেণু তৈরি হচ্ছে, রেণুস্থলী বিদীর্ণ হচ্ছে, রেণু বাইরে আসছে, নতুন জীব তৈরি হচ্ছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে ঘটছে, দ্রুত ঘটছে এবং অসংখ্য অপত্য জীব সৃষ্টি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এইটা অযৌন জননের ক্ষেত্রে, যে অল্প সময়ের মধ্যে অসংখ্য জীব সৃষ্টি করা। তো কাদের ক্ষেত্রে অযৌন জনন আমরা দেখতে পাবো? এই অযৌন জনন দেখা যাবে শৈবাল, ছত্রাক, বিভিন্ন ধরনের শৈবাল, যেমন স্পাইরোগাইডার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ছত্রাক, বিভিন্ন ধরনের ছত্রাক, তার মধ্যে ইস্ট এককোষী ছত্রাক তার ক্ষেত্রে দেখতে পাবো, এছাড়া রাইজোপাস, পেনিসিলিয়াম, এছাড়া আরো বিভিন্ন ধরনের ছত্রাকের মধ্যে আমরা দেখতে পাবো। ফার্ন, যেটাকে আমরা টেরিডোফাইটা বলি, তার ক্ষেত্রে দেখতে পাবো। ব্রায়োফাইটা বা মসের ক্ষেত্রে দেখা যায়, এর প্রত্যেকটার ক্ষেত্রেই রেণুস্থলী তৈরি হয় এবং সেখান থেকে রেণু তৈরি হয়ে নতুন জীব সৃষ্টি হয়। এছাড়া প্রাণীদের মধ্যে অ্যামিবা, প্লাজমোডিয়াম, প্যারামিসিয়াম, এই জাতীয় এককোষী প্রাণী যারা আদ্য প্রাণী বলা হয় বা প্রোটোজোয়া বলা হয়, তাদের ক্ষেত্রে তো দেখা যায়। এছাড়া বহুকোষী প্রাণীর মধ্যে হাইড্রা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যার ক্ষেত্রে কোরক তৈরির মাধ্যমে বা বার্ড তৈরির মাধ্যমে বা বার্ডিং পদ্ধতিতে অযৌন জনন ঘটে থাকে। এছাড়া হতে পারে প্ল্যানেরিয়া, যেটাকে আমরা আমাদের স্বাদু জলের যে চ্যাপ্টা কৃমি, তার ক্ষেত্রেও আমরা দেখতে পাই এই ধরনের অযৌন জনন। পরবর্তী প্রকার যৌন জনন, উন্নত প্রকৃতির জনন পদ্ধতি। কাকে বলে এই যৌন জনন সেটা আমরা জেনে নেব। যে জনন পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকৃতির জনন কোষ বা গ্যামেট মিলিত হয়ে একটি জাইগোট তৈরি করে এবং সেই জাইগোট পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করে, সেই জনন পদ্ধতিকে আমরা বলে থাকি যৌন জনন। এখানে যে গ্যামেটের কথা আমরা বলছি, এই গ্যামেট অবশ্যই হ্যাপ্লয়েড গ্যামেট হবে এবং যে জাইগোট তৈরি হচ্ছে সেটা অবশ্যই ডিপ্লয়েড জাইগোট হবে। অর্থাৎ এখানে গ্যামেট তৈরির যে পদ্ধতি, সেখানে আমরা দেখব মিওসিস ঘটছে, অর্থাৎ স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু যখন তৈরি হচ্ছে তখনও মিওসিস ঘটছে, পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি হওয়ার সময়ও মিওসিস ঘটছে। অর্থাৎ মিওসিস ঘটার মাধ্যমে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হচ্ছে এবং এই জনন পদ্ধতিতে সেই হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং হ্যাপ্লয়েড শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে এবং সেই ডিপ্লয়েড জাইগোট পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করছে। তো এই যে দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট,
এই দুটো ছাড়া কিন্তু যৌন জনন সম্ভব নয়। অর্থাৎ এই যৌন জননের একককে আমরা বলবো গ্যামেট। অযৌন জননের একককে আমরা যেমন রেণু বলেছিলাম, এর একক হলো গ্যামেট। এই পদ্ধতিতে সাধারণত দুটো জীবের প্রয়োজন হয়, একটা স্ত্রী জীব আর একটা পুরুষ জীব। স্ত্রী জীবের দেহে তৈরি হবে ডিম্বাণু, পুরুষ দেহের তৈরি হবে শুক্রাণু। এখন প্রশ্ন হচ্ছে যে কি সবসময় প্রয়োজন? না, সবসময় প্রয়োজন নয়, কিন্তু যেটা দরকার সেটা হলো দুটো আলাদা জনন অঙ্গ দরকার। জীব যদিও বা না আলাদা হয়, জনন অঙ্গটাকে অবশ্যই আলাদা হতে হবে। অর্থাৎ পুং জনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গ একই দেহে থাকতে পারে। যেমন একটা ফুলের মধ্যেই তার পুংকেশর রয়েছে, মানে পুংকেশর চক্র রয়েছে, আবার গর্ভকেশর চক্র রয়েছে, অর্থাৎ একটা পুংস্তবক একটা স্ত্রী স্তবক। ঠিক একইভাবেই একটা মানুষের ক্ষেত্রে যেমন পুরুষ বা স্ত্রী আলাদা, অর্থাৎ দুটোই সম্ভব, কিন্তু যেটা থাকতেই হবে সেটা হচ্ছে উভয় ক্ষেত্রেই কিন্তু জননের যে অঙ্গ তাকে কিন্তু পৃথক হতে হবে। অর্থাৎ স্ত্রী জনন অঙ্গ এবং পুং জনন অঙ্গ আলাদা হতে হবে। স্ত্রী জনন অঙ্গে ডিম্বাণু, পুং জনন অঙ্গে শুক্রাণু তৈরি হবে। বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। যেহেতু ডিম্বাণু শুক্রাণু দুটো আলাদা জীব থেকে আসছে, ফলে দুটো জীবের বৈশিষ্ট্য একসাথে মিশে নতুন জীব সৃষ্টি করছে। এটা তো একটা গেলই। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরির সময় আমি বলেছি যে মিওসিস ঘটে, আর আমরা জানি মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে কিন্তু নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে জীবের মধ্যে, কারণ বৈশিষ্ট্যের আদান প্রদান হয়, ওলট পালট হয়, জিনের যে সিকোয়েন্স বা সজ্জা রীতি সেটা পরিবর্তিত হয়। ফলে বৈশিষ্ট্যের আদান প্রদানের মাধ্যমে নতুন যে বৈশিষ্ট্য নতুন জীবের মধ্যে প্রকাশ পেতে দেখা যায়, যাকে আমরা বলছি প্রকরণ, অর্থাৎ প্রকরণ ঘটে। এই প্রকরণের মাধ্যমে নতুন ও উন্নত মানের জীব তৈরি হয়, যারা পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে সহজে খাপ খাইয়ে নিয়ে বা মানিয়ে বেঁচে থাকতে পারে, যারা প্রাকৃতিক নির্বাচন পায় এবং যারা ধীরে ধীরে নতুন প্রজাতিতে পরিণত হয় এবং অভিব্যক্তির পথকে সুগম করে তোলে। অর্থাৎ যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাৎপর্য সেটা হলো যে নতুন ও উন্নত মানের জীব সৃষ্টির ফলে এই জনন অভিব্যক্তির পথকে সুগম করে তোলে। প্রকরণ ঘটে, তার ফলেই নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি হয়, যারা পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আমরা এখন শুরু করব যৌন জননের প্রকারভেদ, যে কত রকমের যৌন জনন হতে পারে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো কনজুগেশন। সবচেয়ে সরল প্রকৃতির যৌন জনন, সবচেয়ে সহজ সরল পদ্ধতিতে হয়। এই কনজুগেশনকে বাংলায় বলা হয় সংশ্লেষ। কার ক্ষেত্রে দেখা যায় না? স্পাইরোগাইরা জাতীয় কিছু সূত্রাকার বা এককোষী শৈবালের ক্ষেত্রে দেখা যায়, এবং প্যারামিসিয়াম নামক এরকম আরো কিছু আদ্য প্রাণীর দেহে এই কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে যৌন জনন ঘটতে দেখা যায়। কি ঘটে এখানে? প্রথমেই যেটা ঘটে যে কোষগুলো পাশাপাশি চলে আসে। যে সমস্ত কোষের মধ্যে কনজুগেশন হবে তারা পাশাপাশি অবস্থান করতে থাকে। স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখছি যে দুটো সূত্র, কোষ দিয়ে তৈরি দুটো সূত্র পাশাপাশি এসেছে। প্যারামিসিয়ামের ক্ষেত্রে দুটো সূত্র পাশাপাশি এসেছে। এইবারে পাশাপাশি অবস্থিত কোষগুলোর মধ্যে একটা অস্থায়ী নালী তৈরি হচ্ছে বা অস্থায়ী সংযোগ তৈরি হচ্ছে। এখানেও তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে। এই যে অস্থায়ী সংযোগগুলো, এগুলোকে আমরা বলছি কনজুগেশন নালী। এই কনজুগেশন নালীর মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুটো কোষ একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করে। এই যে দুটো কোষ, এই দুটো কোষের একটা স্ত্রী হিসাবে এবং আরেকটি পুরুষ হিসাবে ব্যবহার করে। এটা পুরুষ এবং এটা স্ত্রী। পুরুষ কোষ হিসাবে এবং স্ত্রী কোষ হিসাবে ব্যবহার করা শুরু করে। পুরুষ কোষের মধ্যে যে প্রোটোপ্লাস্ট আছে সেটা একটা গোলাকার অংশে পরিণত হয়। স্ত্রী কোষের মধ্যে যে প্রোটোপ্লাস্ট আছে সেটাও একটা গোলাকার অংশে পরিণত হয়। পুরুষ কোষের মধ্যে থাকা এই গোলাকার অংশটাকে বলা হচ্ছে পুংগ্যামেট। স্ত্রী কোষের মধ্যে এই অংশটাকে আমরা বলতে পারি স্ত্রী গ্যামেট। এইবারে দুটো কোষের মধ্যে আদান প্রদান হবে। কিরকম আদান প্রদান? না, এই পুংগ্যামেট যেটা তৈরি করেছে, অর্থাৎ এই কোষের মধ্যেকার প্রোটোপ্লাস্ট পার্শ্ববর্তী স্ত্রী কোষের মধ্যে প্রবেশ করবে।
করে কি করবে, স্ত্রী কোষের প্রোটোপ্লাস্টের সঙ্গে যুক্ত হবে। এই প্রোটোপ্লাস্ট কনজুগেশন নালীর মাধ্যমে এই কোষের মধ্যে প্রবেশ করবে এবং স্ত্রী যে প্রোটোপ্লাস্ট তার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এটা এরকম একটা গোলাকার গঠন তৈরি করবে এবং সেটা এই পার্শ্ববর্তী কোষের গোলাকার গঠনের সঙ্গে যুক্ত হবে। এই দুটো যুক্ত হয়ে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। এই জাইগোট তার বাইরে একটা ক্যাপসুল তৈরি করবে এবং ক্যাপসুল তৈরির মাধ্যমে যে জিনিসটা তৈরি করবে তাকে আমরা বলছি জাইগোস্পোর। এই জাইগোস্পোর এইখানে তৈরি হবে, অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলতে পারি জাইগোস্পোর। এই জাইগোস্পোর উপযুক্ত পরিবেশে এখান থেকে নতুন স্পাইরোগাইরা সৃষ্টি করবে। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এই যে নালীগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং সূত্র দুটো আবার একে অপরকে ছেড়ে দূরে সরে যায়। অর্থাৎ এখানে যে স্ত্রী গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট এবং এই যে পুং গ্যামেট, এর দুজনের মধ্যে যে সংযোগ সেটা কিন্তু অস্থায়ী সংযোগ, বা এখানে যে মিলিত হওয়ার ঘটনা সেটা কিন্তু অস্থায়ীভাবে ঘটছে, স্থায়ীভাবে নয়। প্যারামিসিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো প্যারামিসিয়ামের কোষের মধ্যে এখানেও একটা অস্থায়ী সংযোগ তৈরি হয়েছে, কনজুগেশন নালী। এখানে যেটা ঘটে, এখানে আর জাইগোস্পোর এই জাতীয় কোনো জিনিস ঘটে না। এখানে এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস একে অপরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে, এটা আরো অনেক বড় পদ্ধতি, আমরা অত বড় পদ্ধতিতে যাব না, শুধুমাত্র এটুকু মনে রাখবো যে নিউক্লিয়াস আদান প্রদানের মাধ্যমে প্যারামিসিয়ামের দেহে কনজুগেশন সম্পূর্ণ হয়ে থাকে। এবং এর ক্ষেত্রেও কনজুগেশন হয়ে যাওয়ার পরে এই নালীটা মাঝখান থেকে নষ্ট হয়ে যায় এবং যেহেতু এটা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের আলাদা করে কিছু ফরমেশন হয় না বা বোঝা যায় না, সেই জন্য এদের যে মিলন সেটা হচ্ছে অস্থায়ী মিলন এবং এই অস্থায়ী মিলনের পরে কোষ দুটো আবার পুনরায় একে অপরকে ছেড়ে দূরে সরে গিয়ে আলাদা হয়ে যায়। এই হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষের পদ্ধতি। এবারে আমরা পড়ব সিনগ্যামি, পরবর্তী জটিল পদ্ধতি। এটা কনজুগেশনের থেকে তুলনামূলকভাবে জটিল পদ্ধতি। এখানে আমরা যেমন দেখলাম যে জনন কোষ দুটোর মধ্যে যে মিলন ঘটছে সেটা অস্থায়ী মিলন কনজুগেশন নালীর মাধ্যমে। এখানে কিন্তু জনন কোষ দুটোর যে মিলন ঘটবে সেটা হবে স্থায়ী মিলন, অর্থাৎ জনন কোষ কিন্তু কখনোই একে অপরকে ছেড়ে সরে যাবে না এবং জনন কোষ দুটো মিলনের ফলে এক্ষেত্রেও দেখবো আমরা কনজুগেশনের মতোই জাইগোট তৈরি হচ্ছে। এই যে সিনগ্যামিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আমরা তিনটে ভাগ দেখে নেব। তার মধ্যে প্রথম যে ভাগ সেটাকে আমরা বলছি আইসোগ্যামি। আইসোগ্যামির উদাহরণ হলো ক্ল্যামাইডোমোনাস এবং মনোসিস্টিস, অর্থাৎ এদের দেহে আমরা সিনগ্যামি পদ্ধতিতে যৌন জনন হতে দেখি। তো এই যে আইসোগ্যামি, এটা কি ঘটে এখানে না, এখানে কিন্তু গ্যামেটস কোষ তৈরি হয়, জনন কোষ বা গ্যামেট তৈরি হয়, কিন্তু সেই গ্যামেট গুলোকে কোনটা পুং গ্যামেট কোনটা স্ত্রী গ্যামেট সেটা আলাদা করা যায় না। তার কারণ কি, কারণ যে গ্যামেট গুলো তৈরি হচ্ছে সেই গ্যামেট গুলো সম্পূর্ণভাবে আকার এবং আকৃতিগতভাবে একই রকম, কোনো পার্থক্য তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে গ্যামেট তৈরি হয়েছে বা জনন কোষ তৈরি হয়েছে, কিন্তু কোনটা পুং গ্যামেট বা কোনটা স্ত্রী গ্যামেট সেটা বোঝার কোনো উপায় নেই, যেহেতু তারা আকৃতিগতভাবে একই রকম। কিন্তু এখানে যেটা বলা সেটা হচ্ছে যে এমন হতে পারে যে দু ধরনের গ্যামেটই সচল, আবার এমন হতে পারে যে দু ধরনের গ্যামেটই অচল, অর্থাৎ একটা সচল একটা অচল এমন কোনো ঘটনা কিন্তু এক্ষেত্রে ঘটবে না, দুটোই সচল হবে বা দুটোই অচল হবে। এই ধরনের যে যৌন জননের পদ্ধতি, এই ধরনের গ্যামেটের মাধ্যমে যে যৌন জননের পদ্ধতি তাকে আমরা বলছি আইসোগ্যামি এবং এই ধরনের গ্যামেট গুলোকে বলা হয় আইসোগ্যামেট, কারণ তারা গঠনগতভাবে একই রকম হয়ে থাকে। পরবর্তী সিনগ্যামির যে পদ্ধতি সেটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। এখানে কেন অ্যানাইসোগ্যামি বলা হচ্ছে, এখানে যে গ্যামেট দুটো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আকার এবং আকৃতিগতভাবে আলাদা, সেই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামেট। এবং এই অ্যানাইসোগ্যামেটের মাধ্যমে যে যৌন জনন বা যে সিনগ্যামি সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। এখানে একটু বলে রাখা প্রয়োজন যে এই যে আলাদা প্রকৃতির যে গ্যামেট, এর মধ্যে বড়টি হচ্ছে স্ত্রী গ্যামেট এবং ছোটটি হলো পুরুষ গ্যামেট। অর্থাৎ এইটা এখানে আমাদের মনে রাখতে হবে, বড়টা হচ্ছে স্ত্রী গ্যামেট, ছোটটি হলো পুরুষ গ্যামেট। এমন হতে পারে
যে দু ধরনের গ্যামেটই অচল, অর্থাৎ তারা চলাচল করতে পারে না। এমন হতে পারে দু ধরনের গ্যামেটই হবে সচল, অর্থাৎ দুজনেরই ফ্ল্যাজেলা বা এই জাতীয় কোনো গমনাঙ্গ থাকবে। এমন হতে পারে যে স্ত্রী বড় গ্যামেটটি সেটি অচল, কিন্তু ছোট পুং গ্যামেটটি সচল। এই যে তিনটে অপশন, এই তিন ভাবে কিন্তু অ্যানাইসোগ্যামি সম্পন্ন হতে পারে। কার ক্ষেত্রে দেখা যায়? উদাহরণ হিসেবে বলা হচ্ছে ছত্রাক, উন্নত ধরনের অমেরুদণ্ডী প্রাণী এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই অ্যানাইসোগ্যামি পদ্ধতিতে যৌন জনন ঘটে থাকে। আরেকবার আমি বলে দিচ্ছি, বড় গ্যামেটটি স্ত্রী গ্যামেট, ছোট গ্যামেটটি পুং গ্যামেট। দুটো গ্যামেটই অচল হতে পারে, দু ধরনের গ্যামেটই সচল হতে পারে, অথবা বড় গ্যামেটটি অর্থাৎ স্ত্রী গ্যামেটটি অচল হবে এবং পুং গ্যামেটটি সচল হবে। এইভাবে অ্যানাইসোগ্যামি ঘটে থাকে। একেবারে শেষ যে পদ্ধতি সিনগ্যামি বা যৌন জননের, তাকে আমরা বলছি উগ্যামি। এই যে উগ্যামি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যে এখানে স্ত্রী গ্যামেটটি বৃহদাকার হবে এবং সম্পূর্ণভাবে অচল হবে, এবং পুং গ্যামেটটি অনেক ক্ষুদ্র হবে এবং সচল হবে। অর্থাৎ এখানকার সঙ্গে আমরা এইটার একটা মিল পাচ্ছি, অর্থাৎ অ্যানাইসোগ্যামির যে শেষ ধাপটার সঙ্গে উগ্যামির একটা মিল রয়েছে। এখানেও স্ত্রী গ্যামেট বড় ছিল, পুং গ্যামেট ছোট ছিল, পুং গ্যামেট সচল ছিল, স্ত্রী গ্যামেট অচল ছিল। এখানেও স্ত্রী গ্যামেট অনেক বড় এবং অচল, পুং গ্যামেট অনেক ছোট এবং সচল। অতএব আমরা বলতে পারি যে উগ্যামি হলো এক ধরনের অ্যানাইসোগ্যামি। তথাপি এটা যেহেতু এই পদ্ধতিগুলোতে হয় না, এই যে দুটো অপশন, এই দুটো অপশন যেহেতু উগ্যামিতে দেখা যায় না, সেই জন্য অ্যানাইসোগ্যামি থেকে উগ্যামিকে কিছুটা হলেও পার্থক্য তৈরি করা হয়েছে। অর্থাৎ গ্যামেটের চলন ক্ষমতার উপরে নির্ভর করে অ্যানাইসোগ্যামি থেকে উগ্যামিকে আলাদা করে নেওয়া হয়েছে। উগ্যামি কাদের ক্ষেত্রে দেখা যায়? শৈবালের ক্ষেত্রে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভলভক্স এবং ইডোগোনিয়াম। সপুষ্পক সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা অর্থাৎ মশ এবং ফার্নের ক্ষেত্রে, সমস্ত ধরনের আদ্য প্রাণী বা প্রোটোজোয়াতে এবং সমস্ত ধরনের উন্নত প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা উগ্যামি পদ্ধতিতে যৌন জনন হতে দেখব। এই হলো যৌন জনন সম্পর্কিত যাবতীয় তথ্য। এটি হলো জননের তৃতীয় পদ্ধতি, যেটাকে আমরা বলছি অঙ্গজ জনন। কাকে বলে অঙ্গজ জনন? এটা হলো জননের সেই পদ্ধতি যেখানে উদ্ভিদের বা কোনো জীবের দেহাংশ তার দেহ থেকে আলাদা হয়ে নতুন আরেকটা জীব সৃষ্টি করছে কোষ বিভাজনের মাধ্যমে। সেই জননের পদ্ধতিকে আমরা বলছি অঙ্গজ জনন। অর্থাৎ দেহাংশ জীবদেহ থেকে আলাদা হয়ে নতুন জীব তৈরি করছে। প্রথমেই যে ব্যাখ্যা আমরা বলছি, দেহাংশ বিচ্ছিন্ন হয়ে নতুন জীব সৃষ্টি। এর ফলে নতুন যে জীবটা তৈরি হচ্ছে সে বৈশিষ্ট্যগত এবং গুণগতভাবে সম্পূর্ণরূপে জনিত্রী জীবের অনুরূপ হচ্ছে। যেহেতু এখানে কোনো রকম কোনো মিওসিস বিভাজন হচ্ছে না, ক্রসিং ওভার ঘটছে না, জনন কোষ বা গ্যামেট তৈরি হচ্ছে না, ফলে যে অপত্য জীব সেটা একদম সম্পূর্ণভাবে জনিত্রী জীবের মতো হচ্ছে। নতুন বৈশিষ্ট্যের সঞ্চারের কোনো সম্ভাবনাই নেই, কারণ যেহেতু ক্রসিং ওভার ঘটছে না। ফলে এই ধরনের যে জনন পদ্ধতি সেটা কিন্তু প্রকরণের উদ্ভব ঘটায় না, আর প্রকরণ না ঘটলে আমরা জানি অভিব্যক্তি ঘটবে না। চতুর্থ যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে প্রাকৃতিকভাবে ও কৃত্রিমভাবে ঘটতে পারে। অর্থাৎ এই যে অঙ্গজ জনন এটা প্রাকৃতিকভাবে ঘটতে পারে। কিভাবে প্রাকৃতিকভাবে ঘটে? না, আমরা দেখতে পাই অনেক সময় যে যদি আলু বা কচু, ওল, আদা এই জাতীয় যে সবজিগুলো, এগুলোকে যদি কিছুদিন রেখে দেওয়া যায়, তাহলে এখান থেকে এদের গা থেকে নতুন মুকুল উৎপন্ন হতে দেখা যায়। মুকুলের ওই জায়গাটা এদের গা থেকে কেটে নিয়ে যদি আমরা মাটিতে বসিয়ে দিই, তাহলে দেখা যায় সেখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা আলু থেকে অনেকগুলো মুকুল তৈরি হতে পারে। তোমরা নিশ্চয়ই দেখেছো, বাড়িতে আলু কয়েকদিন রেখে দিলে দেখা যায় থেকে নতুন মুকুল সৃষ্টি হচ্ছে। তাহলে ওই মুকুলগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে বটি দিয়ে কেটে নিই বা ছুরি দিয়ে কেটে নিই, তাহলে কি দেখা যাবে? যে ওই জায়গাগুলোকে থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে কচু, ওল, আদার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি যে প্রাকৃতিক অঙ্গজ জনন।
ঠিক একইভাবে কৃত্রিম ভাবেও ঘটতে পারে। আচ্ছা, প্রাকৃতিক অঙ্গজ জনন আরো ঘটতে পারে, যেমন কচুরিপানা, একটা কচুরিপানা থেকে আরেকটা কচুরিপানা সৃষ্টি হচ্ছে। কলা গাছের ক্ষেত্রে একটা বড় কলা গাছ আছে, তার পাশ থেকে নতুন করে আরেকটা ছোট কলা গাছ সৃষ্টি হচ্ছে। পাথরকুচি পাতা, তার কিনারা থেকে দেখা যায় নতুন পাতা সৃষ্টি হচ্ছে, নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, নতুন জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে এইগুলোকে সবই আমরা বলছি প্রাকৃতিক অঙ্গজ জনন। এছাড়া আম, গোলাপ এই জাতীয় যে গাছগুলো, লেবু, এদের ক্ষেত্রে আমরা কি করি না, কলম তৈরি করি। তোমরা নিশ্চয়ই কলম কথাটা শুনেছো। এই কলম তৈরি করার মাধ্যমে এই গাছগুলোর কৃত্রিম অঙ্গজ জনন আমরা ঘটিয়ে থাকি। অঙ্গজ জননের পদ্ধতিটা ভীষণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে। তার কারণ হচ্ছে অপত্য জীব গুণগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়। অর্থাৎ আমি একটা আম গাছের যদি কলম সৃষ্টি করি, তাহলে নতুন যে আম গাছটা তৈরি হবে সেটা ওই জনিত্রী আম গাছ বা মাতৃ আম গাছের একই গুণাগুণ সম্পন্ন হবে। অর্থাৎ ধরা যাবে একটা হিমসাগর আম গাছ, তার আমি কলম তৈরি করছি, তাহলে নতুন যে গাছটায় যে আম হবে, হিমসাগর আমটা হবে, তার টেস্ট বা স্বাদ সেটা কিন্তু ওই পূর্ববর্তী গাছটার আমের স্বাদের মতোই হবে। আমের স্বাদের এতটুকুও পার্থক্য হবে না। কিন্তু যদি ওই মাতৃ আম গাছটার আম গাছের আমের আঁটি থেকে নতুন আমি একটা আম গাছ সৃষ্টি করতাম, তাহলে ওই আম গাছের আমের টেস্ট কিন্তু বদলে যেত, একই রকম থাকতো না। তার কারণ কি? কারণ আম সৃষ্টি হচ্ছে, তার মধ্যে যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেটা যৌন জনন পদ্ধতিতে। সেই আঁটি থেকে যখন গাছ তৈরি হচ্ছে, তার মধ্যে যৌন জননের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসছে, তার পূর্ববর্তী বৈশিষ্ট্য কিন্তু পাল্টে যাচ্ছে। ফলে তার টেস্ট বা স্বাদ কিন্তু আগের আমের মতো না, থাকছে না। সেই জন্যই আমরা বলছি যে অর্থনৈতিকভাবে কৃত্রিম অঙ্গজ জনন ভীষণ উপকারী। তার কারণ এই জাতীয় যে গাছগুলোর ক্ষেত্রে আমরা কলম করে থাকি, তার গুণগত মান কিন্তু অক্ষুণ্ণ থেকে থাকে। চতুর্থ যে জননের প্রকারভেদের যে অংশটা, সেটাকে আমরা বলছি অপুংজনী। অপুংজনী বলতে আমরা কি বুঝবো না, অনিষিক্ত ডিম্বাণু থেকে নতুন জীবের সৃষ্টি। অর্থাৎ এক্ষেত্রে নিষেক পদ্ধতি ঘটবে না, ডিম্বাণু থেকে নতুন জীব সৃষ্টি হবে, শুক্রাণুর কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই। কার ক্ষেত্রে দেখা যায়? সবচেয়ে ভালো দেখা যায় মৌমাছি এবং বোলতার ক্ষেত্রে। এই জাতীয় প্রাণীগুলোর যে পুরুষ প্রাণীগুলো, সেগুলো সৃষ্টি হয় অপুংজনী পদ্ধতিতে। এবং কিছু কিছু মাছ, উভচর, কিছু সরীসৃপ এবং কিছু ধরনের পাখির ক্ষেত্রেও এই অপুংজনী পদ্ধতিটা আমরা দেখতে পাই। অপুংজনীর ইংরেজিতে এই নামটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস শব্দটার সঙ্গে আরেকটা শব্দ আমাদের অনেক সময় ভ্রান্ত ধারণা তৈরি করে, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোজেনেসিস এবং পার্থেনোকার্পি শব্দ দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। পার্থেনোকার্পির অর্থ হচ্ছে বীজবিহীন ফল তৈরি করা, কিন্তু পার্থেনোজেনেসিস কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে নতুন জীব সৃষ্টি। তোমরা এইটা মনে রাখার চেষ্টা করবে, এই ভুলটা যেন কখনোই না হয়ে যায়। ধন্যবাদ সকলকে।